নমস্কার, বিটিভি ত্রিপুরার পর্দায় আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আমরা রয়েছি বিটিভি ত্রিপুরার নিয়মিত আয়োজন কবি ও কবিতা অনুষ্ঠানে। আজকে আমাদের আমন্ত্রণে যিনি সাড়া দিয়েছেন, আমরা ওনার মুখ থেকেই ওনার পরিচিতিটা শুনে নেব। নমস্কার, তোমাকে স্বাগত জানাই আমাদের বিটিভি ত্রিপুরা স্টুডিওতে। নমস্কার সবাইকে, আমি ডক্টর মানসী দাস। আমি এখানে ত্রিপুরায় বহুদিন হলো আছি। এই অনুষ্ঠানে আসতে পেরে সত্যিই গর্বিত। আমার এখানে আসার যে উদ্দেশ্য বা আমন্ত্রণে সাড়া দিয়ে এসেছি যে নিজের কবিতা এখানে পাঠ করবে, শোনাবো বলে সবাইকে। আমার পরিচিতি বলতে আমি নামটা বললাম, আর আমি পড়াশোনা করেছি শান্তিনিকেতনে। বহুদিন ছোটবেলা থেকেই ওখানে পড়াশোনা করেছি, ওখানে পরিবেশে বড় হয়েছি এবং এই কবিতা, গান, নাচ, আবৃত্তি এসবের মধ্যেই বেড়ে ওঠা, এটাই আমার পরিচিতি। এবার আস্তে আস্তে এখানে এসে এখানকার পরিবেশে থাকা, এখানকার মানুষের সাথে মেশা, এখানে কাজ করা, এভাবেই আমার কিছুটা ত্রিপুরাতেও পরিচিতি হয়েছে। বিভিন্ন জায়গায় আমি গেছি, গোটা ত্রিপুরায় আমি কাজ করেছি বিভিন্ন প্রজেক্টে, যেমন ট্রাইবাল রিসার্চ ইনস্টিটিউটে কাজ করেছি আমি বহুদিন, বিভিন্ন উপজাতি জাতি এদের মধ্যে কাজ করেছি। তো এইভাবেই আমার পথ চলা এবং চলছি, এবং তার সাথে আমার লেখাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি কবিতাকে ভালোবেসে। বাহ, আমরা খুব সংক্ষিপ্ত আকারে পরিচিতিটা জেনে নিলাম। কথা প্রসঙ্গেই জানতে পারলাম যে ত্রিপুরার বিভিন্ন জায়গাতে তুমি গিয়েছো, তো সেটা কোন পারপাসে, কিসের পারপাসে যাওয়া হয়েছে? আমার মেইনলি যেটা আমার কাজের পারপাসেই যাওয়া হয়েছে। আমি বিভিন্ন প্রজেক্টে, বললাম ট্রাইবাল রিসার্চ ইনস্টিটিউটে অনেকগুলো প্রজেক্টে কাজ করেছি। বিভিন্ন তোমার গবেষণার সাবজেক্ট ছিল যেটা আমি ত্রিপুরার, শুধু ওটা ত্রিপুরায় ছিল না, আমার গবেষণাটা আমি করেছি পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশেরও বিভিন্ন জায়গায় আমি গেছি। সেটা সাঁওতাল যে ছিল উপজাতি, তাদের মধ্যে কাজ করেছি আমি, এবং মুন্ডা এদের মধ্যে কাজ করেছি। আর ত্রিপুরায় আমার যেটা হয়েছে, বিভিন্ন যে আরো যারা জনজাতি আছেন এখানে, আদিবাসী, এটা তো মানে একটা এর মধ্যে পড়ে যে আদিবাসী বলবো না উপজাতি বলবো বা জনজাতি বলবো, আমাদের এখানকার যারা মানুষ আছেন ত্রিপুরার, মানে এখানকার আদিম যা আছেন যারা, তাদের মধ্যে কাজ করেছি। এবং সেই সূত্রেই আমার ত্রিপুরার বিভিন্ন জায়গায় যাওয়া, কাজের সূত্রে তাদের মধ্যে কাজ করা। তাহলে মানে তখন কি লেখালেখির সাথে জড়িত ছিলে? তাহলে আমরা একটুখানি জেনে নিই না, লেখালেখিটা কবে থেকে শুরু হয়েছে? লেখালেখিটা বললাম যে আমি তো পড়াশোনা করেছি শান্তিনিকেতনে, তার আগেও। তো আমার মা আসলে লিখতেন, মা যখন স্টুডেন্ট ছিলেন স্কুল কলেজে লিখেছেন, এবং আমি যখন ছোট ছিলাম তখনও মাকে দেখেছি, মা স্কুলে চাকরি করতেন, তো মা লেখালেখি করতেন। তো মার থেকেই মেইনলি অনুপ্রেরণা যে লেখালেখি করার, সেটা আস্তে আস্তে পড়াশোনার চাপে কিছুটা ভাটা পড়ে গেছিল, তারপরে আবার ধীরে ধীরে শুরু হয়েছে। যেহেতু বললাম ওখানে পরিবেশটাই একটু অন্যরকম ছিল, তারপরে ত্রিপুরায় এসেও আমি ওই যে মিলটা খুঁজে পাই কোথায় যেন, মানে শান্তিনিকেতনে যে একটা আছে না শান্তি পরিবেশ, একটু নিরিবিলি, ওই যে পরিবেশটা, সেটা আমি ত্রিপুরাতেও কেন জানি একটু মিল খুঁজে পাই, এবং এখানে এসেও সেই ধারাবাহিকতাটা রয়ে গেছে লেখালেখির আর কি। আর এই মানুষের সাথে মেশা, বিভিন্ন মানুষের সাথে, প্রকৃতির সাথে, যেহেতু আমার সাবজেক্টটাই এরকম, মানুষের সাথে মিশতে হয়, তো তাদের সাথে মেশা, তাদের সুখ দুঃখ, তাদের পরিবেশ, তারা যেখানে থাকে, এসব দেখে মনের মধ্যে কোথাও যেন একটা কিছু মনে হয় যে লিখি নিজের মতো করে। আর নিজের কিছু একাকিত্বও তো থাকে প্রত্যেক মানুষের, সেই মুহূর্তটাকেও আমি লিখা, মানে সেটাকে প্রকাশ করতে চাই লেখার মাধ্যমে। তার মানে কাজের সূত্রে যে মানুষের সাথে যোগাযোগের একটা সুযোগ হয়েছে, সেটাকে লেখার মাধ্যমে কি, লেখার মধ্যে কি তুমি কাজে লাগিয়েছো, বা ইচ্ছে হয়েছে যে ওই মানুষের সাথে মিশতে গিয়ে? তো নিশ্চয়ই মানুষের বিভিন্ন দিকগুলো উঠে এসছে, মানুষের সুখ দুঃখ, তাদের আচার আচরণ, সবকিছু, তাদের সংস্কৃতি, তাহলে ওই বিষয়গুলোকে লেখা তোমার লেখাতে এসছে?
হ্যাঁ, এইটা যেটা কাজের জন্য আমি যেহেতু গেছি, যে কাজের যে বইগুলো আমার হয়েছে সেগুলোতে তো তাদের জীবনধারা, তারা কিভাবে জীবন যাপন করেন এসব নিয়ে তো আমার বই আছে। আচ্ছা। সেটা কাজ রিলেটেড আর কি, যেটা নিয়ে আমি কাজ করেছি সেই সম্পর্কে। আর কবিতার মধ্যে যেটা হয় কি, কবিতা তো আসলে পুরোটাই মনের ব্যাপার। মানে আমি কিভাবে নিচ্ছি তাদের দুঃখটাকে, তাদের পরিবেশটাকে, তারা কিভাবে ফিল করছে সেইটাকে আমি কিভাবে অনুভব করছি, সেভাবে আমি নিজের মনের মতো করে করি। আর কিছুটা আছে যে একদম নিজস্ব, কবিতা তো সবাই তাই লেখেন, একদম নিজস্বতা থাকে প্রত্যেকের আলাদা আলাদা। তো সেইটা এসেছে আমার কবিতার মধ্যে। সবসময় যে ওদের সাথে কাজ করেছি বলে ওদেরটাই এসছে তা নয়, আমার নিজেরও এসছে, এবং সবার পরিবেশ, যেটা হয়তো কোনো যুদ্ধ হচ্ছে সেটারও এফেক্ট আসে অনেক সময়, যে বাইরে আসলে আসলে কখন কোথায় কোন বিষয়ে কবি মনকে নাড়া দেবে, শব্দগুলো কবি মননে আন্দোলন সৃষ্টি করবে বা আলোড়ন সৃষ্টি করবে, সেটা তো আসলে বলে কয়ে আসে না। না, সেটা বলা যায় না। মানে হঠাৎ হয়তো কোনো কিছুই না, একটা সামান্য গাছ দেখেও মনে হলো যে আমি গাছটার মধ্যে কিছু আমার মধ্যে মিল খুঁজে পাচ্ছি, বা একটা পাখি যে আকাশে উড়ে যাচ্ছে তাকে দেখেও মনে হয় যে আমি একটা কবিতা আমার মনে আসলো। আসলে কবি বা সাহিত্যিকরা সাধারণের চাইতে অনেক ঊর্ধ্বে গিয়ে ভাবতে পারেন। একটা চশমাকে নিয়েও ভাবতে পারেন, একটা বোতল, একটা জল, মানে একটু জল কাপের মধ্যে একটু জলকেও ওনারা কাল্পনিকতায় সমুদ্র ভাবতে পারেন। এটাই হচ্ছে কবি এবং সাহিত্যিকদের বিশেষত্ব। আমরা একটা কবিতা শুনবো, তারপর না হয় আরো কথা বলবো। কথা কিন্তু বেশ জমে উঠেছে। দর্শক শ্রোতারা, আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লাগছে, আমার কিন্তু বেশ ভালো লাগছে। একটা কবিতা শুনে নেব। ঠিক আছে, একটা কবিতা শোনাচ্ছি। ওই যে বললাম যে পাখিকে দেখেও, হয়তো একটা ক্লান্ত পাখিকে দেখেও একটা কবিতা মনে হয়ে যায়, তো সেই রকমই একটা কবিতা যেটা নিজের সাথেও রিলেট করা যায় আর কি কিছুটা। কবিতার নাম দিঘি নীরবতা। আকাশকে ভালোবেসে তাকে ছুঁয়ে দেখার অভিযানে কখনই কি কোনো পাখি ক্লান্ত হয়? মুক্ত আকাশে উড়তে উড়তে তার ডানা দুটি শ্রান্ত হলেও মন ঠিক অবিশ্রান্ত থেকে যায়। তেমনি নিজেই নিজেকে বারবার খুঁজে পাবার, ছুঁয়ে দেখার অবিরত নিরন্তর প্রচেষ্টাও কখনো শেষ হবার নয়। নিজেকে খুঁজে নেওয়ার এই পরিক্রমায় একদিন যারা কাছে ছিল তারা অনেকেই দূরে সরে যায়, নিজের কাছে নিজেকে গচ্ছিত রেখে। তাই একাকিত্বের স্বাদ নিতে হয়। একলা যাপনের কারাবেশে ধীরে ধীরে আত্মস্থ হতে হয়। মধুমাছিরা যেমন অনেক পরিশ্রমের পর জমিয়ে রাখা মধুর সম্ভার গাছের ডালে বেঁধে রেখে দিন রাত নির্ঘুম থাকে পাহারায়, তেমনি নিজের অস্তিত্ব রক্ষায় নিজেকে মজবুত রাখতে হয়। অন্যের থেকে কিছুটা আলাদা, অন্যরকম থাকার অভিপ্রায় সে তো অপরাধ কিছু নয়। একাকিত্বের মাঝে একলা মগ্ন যাপন কোনো শাস্তিও নয়। নিজেকে নতুন করে চিনে নেবার, উপলব্ধি করার সে এক মুক্ত আলয়। বহু পুরাতন অশ্বত্থ গাছের ঝুড়ি যেমন নিচে নামতে নামতে এক সময় ধীরে ধীরে মাটিকে স্পর্শ করে, মাটিকে আঁকড়ে ধরে দাঁড়িয়ে রয়, তেমনি নিজেই নিজের আশ্রয় একাকিত্বের মধ্যেই খুঁজে নিতে হয়। যে আশ্রয় কখনো হারাবে না, তার সীমানাও মুছে যাবে না। আধার রাতেও যেখানে নিজেকে খুঁজে পাবে আকাশ ভরা তারার মেলায়, সহস্র জোনাকির পাখায়, গভীর কালো দিঘি নীরবতায়, অপ্রকাশিত কাব্যের আঙিনায়। বাহ, আমি শুনতে শুনতে এতটাই আবেশিত হয়ে গেছি যে আমি ভাবছি আরো বোধহয় আছে, আরো বোধহয় আছে। মানে ওই যে বলে না রবি ঠাকুরের ছোট গল্পের মতো, যে শেষ হয়েও হইল না শেষ। আমারও মনে হচ্ছিল শেষ হয়নি, আরো একটুখানি আছে। আসলে আমার মন চাইছিল আরো একটুখানি শুনতে। এতটা গভীর, এতটা আরো উপমাগুলো মানে অসাধারণ হয়েছে। যে মধুমক্ষীর যে বাসা, ওরা পাহারা দেয়, তারপরে ওরা নিজেকে কঠিন রাখে, শক্ত রাখে,
ঠিক সেরকম ভাবে আমাদের মানুষকেও জীবনের চলার পথে বিভিন্ন জায়গায় নিজেদেরকে একেবারে মানে আমরা নড়বড়ে হয়ে গেলে হবে না। ঠিক, আমাদের যে সঞ্চয়টা আছে সেটাকে সত্যি প্রত্যেকের মাঝেই কিন্তু কিছু সঞ্চয় থাকে, সেটা সবসময় যে আর্থিক হবে এমন নয়, নিজের ভাবনাগুলোও কিন্তু একটা সঞ্চয়, সেগুলোকে আমরা প্রকাশ করি আমাদের কবিতায়। একদম। এই যে মানুষের সাথে, মানুষের জীবনের সাথে যে মধুমক্ষীর জীবনের যে একটা মেল বন্ধন ঘটানো হয়েছে কাব্যিকতায়, এটা জাস্ট প্রশংসনীয়, অসাধারণ। আমরা আবারও কথায় চলে যাচ্ছি। বারবার আমার মাথার মধ্যে এগুলো খুব নাড়া দিচ্ছে যে বিভিন্ন জায়গায় মানুষের সাথে মেলামেশা করার সুযোগ হয়েছে। তো সেখানে গিয়ে তাদের যে আচার আচরণ, হ্যাঁ, যেমন মুন্ডা বলেছো, সাঁওতাল বলেছো, তো এদের নিশ্চয়ই বৈচিত্র্য রয়েছে, এগুলো সম্পর্কে একটুখানি জান। আমি যখন প্রথম মানে মুন্ডা কমিউনিটিতে গেলাম, তখন আমি মাস্টার ডিগ্রিতে পড়ি, তখন বয়সও বেশি না, তো এখনো খুব বেশি না, দর্শক শ্রোতারা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, খুব বেশি কিন্তু এখনো না, প্রচুর বয়স এখন। তো তখন তো খুব ছোট, তো প্রথম বাইরে যাচ্ছি আমাদের বিশ্বভারতী থেকে, আমাদেরকে থাকতে হতো গ্রামে গিয়ে। 1 মাস আমরা ছিলাম, আমাদের সাথে টিচাররা ছিলেন 2 জন, কিন্তু আমরা বন্ধুরা ছিলাম আর কি, সবাই কাজ করতাম। তো একটু ছোট্ট ঘটনা বলি। একদম। যে ওদের তো অনেক ধরনের কালচার থাকে যেটা আমাদের সাথে অনেকটা মেলে না, তো ওরা অনুষ্ঠান উৎসব অনেক রকম ভাবে পালন করে। তো ওদের এই পৌষ পার্বণ সামনেই আসছে, পৌষ পার্বণ, তো আমরা পৌষ পার্বণে কি করি, পিঠে পুলি এরকম হয়, আমাদের বাড়িতে অনুষ্ঠান হয়, আলপনা দেওয়া হয়, এরকম ওদের মধ্যেও আছে এই পিঠে পুলির অনুষ্ঠানটা, ওরা একটু অন্যভাবে উদযাপন করে আর কি। তো ওদের একটা পানীয় তৈরি হয়, যেটা ওরা নারী পুরুষ নির্বিশেষে সবাই মিলিতভাবে গ্রহণ করে। তো একদিন আমি আর আমার বন্ধু, আমার একজন বন্ধু, আমরা 2জন গেছি। আমাদের তো সার্ভে করতে হতো, গ্রাম মানে বাড়ি বাড়ি যেতে হতো। আচ্ছা। তো বাড়ি বাড়ি গেছি, যেতে আমাদের সন্ধে হয়ে গেছে প্রায়। তো ওই সময়টা এই পৌষ মাসের শেষের দিকেই এই অনুষ্ঠানের শুরু হয়ে গেছে আর কি, গ্রামে গ্রামে। তো আমি ফিরছি, লাস্ট একটা বাড়িতে ঢুকেছি, তো ওখানে আমি গেলাম আর আমার বন্ধু ছিল, তো আমরা গেলাম, আমাদেরকে বসতে বললো, বসে জায়গাটা মানে উঠোনটা সুন্দর করে মাটি দিয়ে কোনো পরিষ্কার করে আমাদেরকে পিঁড়ি পেতে দিল বসার জন্য, জল দিল, মুড়ি, ওদের মুড়িটা হচ্ছে মানে বেশ ভালো খাবার আর কি। তো মুড়ি আর ওই যে হাড়িয়া বলে আর কি, তো ওইটা দিয়েছে, সে কিছুতেই না, বলছে তোরা অতিথি, খেতে হবে। তো আমাদের তো এটা অভ্যেস নেই, ওদের কাছে এটা কোনো ব্যাপার না। তো আমরা অনেক কষ্টে, আমি অনেক করে বুঝিয়ে যে আমি আমার বাবা মার একমাত্র সন্তান, আমার বন্ধু হলো যে আমি যদি অসুস্থ হয়ে যাই তাহলে তো ফিরতে পারবো না, তাহলে আমাদেরকে এ যাত্রায় একটু মানে রেহাই দাও, আমরা পরবর্তীতে এটা দেখবো। সে অনেক বুঝিয়ে তারপরে আমাদের টিচার এলেন, গেলেন। এই যে বলছি যে ওদের মধ্যে হয়তো এই জিনিসটা কিছু নয়, কিন্তু আমাদের তো অভ্যেস নেই, এরকম অনুষ্ঠানে অনেক রকম ফের আছে। এরপর রাত্রেবেলা ওদের মাদল বাজি, অনেক গান বাজনা হলো এবং আমাদেরকে সাথে নিয়ে নাচ হলো, এগুলো আমরা খুব এনজয় করেছি, দারুণ একটা এক্সপেরিয়েন্স। হ্যাঁ, এটা খুব মানে কিভাবে যে বেরিয়ে এসেছিলাম ওখান থেকে, এখন মনে হয় যে বেশি বুদ্ধি কাটিয়ে বেরিয়েছিলাম। এটাই মানে একই জিনিস হয়তো তাদের কাছে গ্রহণযোগ্য, আমাদের কাছে এটা বর্জনীয়, এমনটা হতে পারে। তো কথায় আমরা এগোবো, আরেকটা কবিতা শুনবো, তারপর আমরা ব্রেক নেব। ঠিক আছে, ছোট্ট একটা কবিতা তাহলে শোনাই। এটা চোরাবালি। বৈশাখের এক পড়ন্ত বিকেলে দাঁড়িয়ে আছে অপেক্ষা, তার ডাগর চোখের কোলে টলমল করছে বর্ষার জল, গোধূলির রক্তিম আভা রাঙিয়েছে তার শিথির রেখা, কপল বেয়ে বয়ে চলেছে নোনা বৃষ্টির ধারা, সে ধারার গতিহীন স্রোতে অপেক্ষার শরীর নদী হয়ে গেছে, ঢেউহীন সে নদী চায় না সাগর ছুঁতে, কারণ সে জানে কোনো এক পূর্ণিমার রাতে সাগর লুকাবে এসে
তার গহীন চোরাবালিতে। অসাধারণ একটা কবিতা শুনেছি। প্রিয় দর্শক শ্রোতারা, আপনারা কেউ কোথাও যাবেন না, আমরা এক্ষুনি ফিরছি ছোট্ট একটা বিরতি নিয়ে। বিরতির পর আমরা আবারও স্বরচিত কবিতা শুনবো এবং কথা বলবো, সঙ্গে থাকুন। Tasty, tasty, crispy, crispy Prontos. Crunchy, crunchy, munchy, munchy Prontos. Everybody likes to snack on Prontos. Prontos, the taste of the world. শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1 চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এক্ষুনি ফিরে এসেছি ছোট্ট একটা বিরতির পর। আমরা চলে যাচ্ছি আবারও কবিতা এবং কথায়, আপনারা সঙ্গে থাকুন। জেনে নেব, যেহেতু বারবার একই প্রসঙ্গ আসছে, যেহেতু ত্রিপুরার বিভিন্ন জায়গায় বিচরণের একটা সুযোগ হয়েছে, তো সেক্ষেত্রে ত্রিপুরার গ্রামাঞ্চলে যাওয়া হয়েছে নিশ্চয়ই। তো সেখানে ত্রিপুরার যে পার্বত্য ত্রিপুরার যে প্রকৃতিটা, সেটা কতখানি ছুঁয়েছিল লেখালেখির ক্ষেত্রে? পার্বত্য ত্রিপুরার যে দৃশ্যগুলো, আমি যখন প্রথম ত্রিপুরায় আসি আমার এত ভালো লেগেছিল, যখন আমি মাতাবাড়ি যাচ্ছিলাম, ওই যে রাস্তাটা আছে না সিপাহীজলা থেকে, যখন দুই সাইডে অনেক গাছ, মাঝখান দিয়ে রাস্তা যাচ্ছে, ওটা আমার ভীষণ প্রিয়। আর এদিকে যখন নর্থেও যখন যাই, ওই 18মুড়া, বড়মুড়া, ওই দিক দিয়ে যে যাওয়া, আমার ওই পেঁচানো রাস্তাটা অসম্ভব ভালো লাগে, পাহাড়ি রাস্তাটা। অনেকেই কিন্তু ভয় পায়, হয়তো অসুবিধাও হয় রাস্তায়, কিন্তু আমি এটা খুব মানে এনজয় করি আর কি, আমার খুব ভালো লাগে। আশেপাশে আমি গাছ, বন, এরকম প্রকৃতি খুব ভালো লাগে। এবং তারা যে এই যে বনের মধ্যে থাকেন, আমি ফরেস্টের অনেক জায়গায় একদম ভিতরে মোটে গিয়েও কাজ করেছি। তো ওরা যে ফরেস্টের মধ্যে যে কমিউনিটিরা থাকেন আর কি, ওদের মধ্যে কাজ করেছি। ওরা যে বন থেকে কিছু কালেক্ট করে নিয়ে আসে না, বনজ মানে ওদের যা খাবার, কিছু মাটির নিচের যা কিছু খাবার দাবার, ওইগুলো ওরা তো সংগ্রহ করে। জল, বিশেষ করে জলটাও তো ওরা অনেক কষ্ট দূর করে থেকে নিয়ে আনে, আসে, কত উঁচু থেকে নিচে নামতে হয় এরকম জল আনার জন্য। তো ওদের যে প্রকৃতি, অবশ্যই প্রকৃতি সব জায়গাতেই সুন্দর, কিন্তু ত্রিপুরাটা একটা আলাদা সৌন্দর্য আছে। যেহেতু মাটির পাহাড় না এখানে বেশিরভাগ, তো গাছ গোছালি, প্রচুর গাছ চারিদিকে, এটা মানে সবাইকেই মুগ্ধ করে, আমাকে তো আর করেইছে। এবং আমার লেখার মধ্যে তো প্রকৃতি এবং মানুষ সবকিছু নিয়েই, এবং নিজের মনে এই যে প্রকৃতিকে দেখার পরে নিজের মধ্যে সেটাকে অনুভব করা, এবং সেই প্রতিফলন তো অবশ্যই কবিতায় এসছে। আচ্ছা আচ্ছা, আমরা আরেকটা কবিতায় চলে যাব। এই কবিতাটা একটু অন্যরকম, মানে আমরা কি সবসময় কি করি, যে কোনো মনীষী বা তাদের জীবন, তাদেরকে নিয়েই আমরা বেশি আলোচনা করি, তাদেরকে নিয়ে পড়ি, তাদের নৈপথ্যে যে আরো লোকজন আছে তাদের সাথে জড়িত, তাদেরকে নিয়ে আমরা একটু কমই চর্চা করি। তো এরকম বুদ্ধদেব আমাদের যে আছেন, গৌতম বুদ্ধ, তো ওনাকে নিয়ে তো সবাই আমরা জানি, ঈশ্বর, তো ওনাকে নিয়েই আমরা জানি, কিন্তু ওনার যে সহধর্মিণী, তাকে নিয়ে আমার একটা কবিতা লেখা, মানে অন্য কিছু আমরা এখন জানতে পারবো। তো কবিতার নাম তথাগত। তুমি আপন গৃহ ত্যাগ করেছিলে সেই গৃহ খুঁজে পাওয়ার আশায়, যার অন্দরে ঢেকে যায়নি বিষাদের কালো ছায়ায়। তুমি সেই ঘর খুঁজতে বেরিয়েছিলে যেখানে নেই মৃত্যুর হাতছানি, নেই কোনো জরা, ক্ষয় আর শোকের বিনিদ্র যামিনী।
রাজমহলের সিংহদুয়ার থেকে বেরিয়ে এসেছিলে অনন্ত বিশ্বের পথে, মায়ার বন্ধন ছিন্ন করে জীবনদায়ী অমৃতের সন্ধান পেতে। কঠোর তপস্যায় বোধিলাভ করে তথাগত হয়েছিলে সিদ্ধার্থকে ত্যাগ করে। তুমি আস্বাদন করনি পিতৃত্বের স্বাদ, উপেক্ষা করেছিলে প্রিয়তমার প্রেমকে। দমিয়ে রেখে যৌবনের মোহ, কণ্ঠরোধ করেছিলে অশ্রু মিশ্রিত প্রশ্রয়কে। অন্ধকারের যে প্রাচীর তুলেছিলে তুমি যশোধরার চারিদিকে, সেই বিষণ্ণ গহীনে বসে মাতৃত্বের আলো জ্বালিয়ে সে খুঁজেছিল তার ঈশ্বরকে। প্রতিটি বৈশাখী পূর্ণিমার রাতে হয়তো খুঁজে চলেছে চাঁদের প্রদীপ হাতে নিয়ে, অগণিত নক্ষত্র হতে নক্ষত্রে, অনন্ত বিহীন মহাশূন্যের পথে তার হারিয়ে যাওয়া সিদ্ধার্থকে। বাহ, খুব একটা মানে প্রশ্ন, মানে জানার জন্য খুব লাগছে, কৌতূহল যাচ্ছে মনের মধ্যে যে এই বিষয়টাই কেন নির্বাচিত হয়েছে। এটা আমার মানে অনেক যখন আমরা পড়ি সিদ্ধার্থকে, যে উনি সবকিছু করেছেন, যে উনার সবার জন্য করেছেন উনি, আমার কেন জানি মনে হয়েছে যে এটা হয় না যে আমরা সাংসারিক জীবনেও অনেক সময় মনে হয়, সবার ক্ষেত্রে আমি বলবো না, কারো কারো ক্ষেত্রেই হতেই পারে, আমরা দেখি তো চারিপাশে যে যারা অনেক সাকসেস হয়েছে, মানে সফলতার শিখরে উঠেছে, তাদের নেপথ্যে তো কোনো নারী থাকে, হয়তো সে মা, হয়তো সে প্রিয়তমা, হয়তো সে স্ত্রী, অনেকেই থাকে, তাদেরও তো স্বার্থ ত্যাগ থাকে অনেক, তারাও অনেক কষ্ট যন্ত্রণা ভোগ করে, কিন্তু তাদের এই যে যন্ত্রণাটা আমরা কজন উপলব্ধি করি। তো আমার কেন জানি মনে হয়েছে যে সিদ্ধার্থ তো জগতের কল্যাণের জন্যই নিজেকে বিলিয়ে দিয়েছেন, নিজে তপস্যা করেছেন, সবার মঙ্গলের জন্য তিনি ঈশ্বর, কিন্তু কোথাও কি কোনো ভাবেই যশোধরা উপেক্ষিত হননি, আমার কেন জানি মনে হয়েছে। তো সেইটা হয়তো না উনিও ঈশ্বর, উনিও ওনার স্বামীকে সেইভাবেই দেখেছেন হয়তো, কিন্তু সেই মুহূর্তে সেও তো তখন কম বয়সী ছিল, তার মনেও তো একটু মনে হয়েছিল যে আমার স্বামী আমার সাথে থাকুক, আমার সন্তান তার পিতৃত্বের স্বাদ পাক বা পিতাকে কাছে পাক, এইরকম। তো সেই ভাবনা থেকেই আমার এই কবিতার খুব মিল আছে এই জায়গাটা থেকে। নিমাইয়ের ক্ষেত্রে বলা হয়ে থাকে যে নিমাই সারা পৃথিবীকে, জগৎকে বোঝাতে পেরেছে, তার মাকে বোঝাতে পারেনি। তো আসলে মা অথবা প্রিয়তমা বা গৃহিণী, ওরা তো ওদের মতো করে আবেগটাকেই প্রাধান্য দেবে না? ঠিক, একদম একদম এই জায়গাটাতে নিমাইয়ের সাথেও কিন্তু অনেক, আমি বললাম যে বনিশী যারাই আছেন বড় বড় সফলতার শিখরে পৌঁছেছেন, সেক্ষেত্রে বলছি অনেক কবি সাহিত্যিকও আছেন যাদেরও স্ত্রী ওইভাবে উপকৃত হয়েছেন, যিনি শুধু সাহিত্য চর্চার দিকেই মন দিয়েছেন, সংসারের দিকে। আমার মনে হয় শুধু কবি সাহিত্যিকের ব্যাপারে এটা নির্দিষ্ট নয়, কখনো কখনো সব আমি বললাম যে সবাই যারা মানে যেনারাই সফলতার শিখরে ওঠেন, অনেকে, আমি প্রত্যেকের কথা বলবো না, এর মধ্যে ব্যতিক্রম আছেন অবশ্যই সবার ক্ষেত্রে। আচ্ছা, এটা কি বিপরীতটাও দেখা যায়? বিপরীতটা কি রয়েছে যে গৃহিণী অনেক উঁচু জায়গায় পৌঁছে গেছে বা সফলতার শীর্ষে উঠে গেছে, সেক্ষেত্রে যিনি গৃহকর্তা রয়েছেন তিনি উপেক্ষিত হয়েছেন, এমন কি নজির রয়েছে বা থাকতে পারে? অবশ্যই থাকতে পারে, মানুষ তো মানে প্রত্যেকেই ছেলে মেয়ে, আমরা সবসময় যেটা করি যে মানে ছেলেদেরকেই দোষ দিতে থাকি, এটা তো নয়, সব ক্ষেত্রে ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই সফলতা একটা এমন একটা জিনিস যে সে সবাই সফল হতে চায়। সেক্ষেত্রে হয়তো অনেক মহিলাদের ক্ষেত্রেও দেখা যাবে যে সংসারকে উপেক্ষা করেছে বা স্বামী সংসারকে উপেক্ষা করেছে, এটা হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রেই যেটা দেখা যায় মেয়েরা একটু মায়া নিয়ে থাকতে ভালোবাসে, তো সংসারকে জড়িয়ে, তো খুব কম ক্ষেত্রেই এটা দেখা যায়। তবে ইদানিংকালে যেটা হচ্ছে পরিলক্ষিত যে মেয়েরাও যে শুধু সংসারকেই প্রাধান্য দেবে তা নয়,
নিজের ভালো লাগা ভালো মন্দকেও প্রাধান্য দিচ্ছে। একটা কথা সবসময় বলা হয়ে থাকে যে একজন সফল মানুষের বা একজন সফল পুরুষের পেছনে একজন নারীর হাত থাকে। এখন কিন্তু আমার বলতে খুব ইচ্ছে করছে যে একজন সফল নারীর পেছনেও কিন্তু একজন পুরুষের হাত থাকে। অবশ্যই, না হলে কিন্তু একজন নারীও সফল হতে পারবে না। অবশ্যই তার যে কোনো সফলতার পিছনে কাউকে না কাউকে তো একজন অবলম্বন থাকে, কেউ সাহায্যকারী থাকে যে সহযোগিতা করে। সহযোগিতা ছাড়া তো কিছুই সম্ভব না পৃথিবীতে। যে কোনো কাজেই সবারই সহযোগিতা দরকার হয়। অনেকের ক্ষেত্রে অবশ্য সেই সহযোগিতা হয়তো পরিবার থেকে পাচ্ছে না, অন্য কোনো বন্ধু বা শুভাকাঙ্ক্ষী তাদের কাছ থেকেও পেতে পারে। খুব সুন্দর, ভালো লাগছে আজকে ভীষণ আলোচনাগুলো। পরের কবিতায় চলে যাব আমরা, আরেকটা কবিতা শুনে নিচ্ছি। আরেকটা কবিতা, এটা এই যে মা বা বললেন মায়া যে বলছেন, আমাদের আজকালকার জেনারেশন কি করি বেশিরভাগ ক্ষেত্রেই মা বাবাকে ভুলে নিজেদের সফলতাই যে বললাম, এখনকার দিনে যেটা হচ্ছে বাচ্চারা নিজেরটাকে বেশি দেখছে, নিজের সফলতাকেই দেখছে, এবং অনেক ক্ষেত্রে কর্মক্ষেত্রেও বাইরে যেতে হয়, আবার কেউ ইচ্ছাকৃত উপেক্ষা করে। এরকম একজন মায়ের নিয়ে, মায়ের যে মানে অভিব্যক্তি বা মায়ের যে আত্মনাদ, এখনকার যে আছে না, অনেক আছে যে তাদেরকে বৃদ্ধাশ্রমে থাকতে হচ্ছে। তো এই ধরনের মাকে নিয়ে একটা কবিতা চেষ্টা করেছি, আনন্দ আশ্রম। তার মনের যে ফিলিংসটা সেইভাবে চেষ্টা করেছি। পুরনো বাড়িটার সাদা দেয়ালটা এখন হয়তো নোনা ধরে গেছে। দেয়ালে টাঙানো আত্মজের অন্নপ্রাশনের রঙিন ছবিটা চোখের সামনে এখনো ভাসে। জন্মের প্রথম কান্নার আওয়াজ, আধুস্বরে মা বলা ডাক এখনো কানে বাজে রোজ, যখন চারিদিকে সবকিছু নিশ্চুপ নির্বাক। নিকোনো উঠোনে আলপনা আঁকা, সেই উঠোনে এক পা দু পা করে হাঁটা শেখা, সব স্মৃতি স্পষ্ট মনে আছে, শুধু চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসে। অপরিচিতকে একটু একটু করে চেনা, হাত ধরে নতুন পৃথিবীটাকে জানা, তারপর ছোট্ট থেকে অনেক বড় হওয়া, আর পুরনো জগৎটাকে ভুলে যাওয়া। সব স্মৃতিরাই গল্প হয়ে লেখা আছে মায়ের মুখের বলি রেখায়। অপ্রত্যাশিত জীবনের অপ্রকাশিত পাণ্ডুলিপির গল্পগুলো বন্দি রেখে বুকের গভীর শ্বাসে মনের মিতা খুঁজে বেড়ায় বেলা শেষের আনন্দ আশ্রমে। বাহ, অসাধারণ। আসলে একটা মায়ের মনের ভেতরে যে আর্তনাদ বা মায়ের মনের ভেতরে যে কষ্টগুলো, সেই কষ্টগুলো এখানে ফুটে উঠেছে কাব্যিকতায়। আমার খুব মনে পড়ছে নচিকেতার একটা গান আছে না, বৃদ্ধাশ্রম। এই গানটা আমার খুব মনে পড়ছে। আসলে এরকমটাই হয় যে তারপরে মন থেকে তখন ওই কথাটাই বেরিয়ে আসে যে খোকা তুইও একদিন বড় হবি, আর এই জায়গাটা এই জায়গায় একদিন আসবে। কিন্তু তখন আর ছোট হবে না, ছোট হবে না। মা সেই জায়গায় তাকে আশ্রয় দিতে পারবে, তাকে নিয়ে থাকতে পারবে আর কি। একদম। আসলে বাস্তব সমাজের পরিপ্রেক্ষিতে একেবারে প্রাসঙ্গিক একটা বিষয় এখানে পেয়েছি আমরা। আর এই জিনিসটা আসলে খুবই মর্মস্পর্শী এবং মানে বেদনাদায়ক, সাংঘাতিক বেদনাদায়ক। যে মা এত কষ্ট করে লালন পালন করে সন্তানকে কোলে পিঠে করে মানুষ করে, কিন্তু আমরা সন্তান যখন একটু বড় হই তখনই আমরা অনুভব করতে পারি না ওই জায়গাটা মায়ের বা বাবার। উভয়ই রয়েছে, উভয়ের মা বাবা দুজনেরই। এই যে বয়স বাড়ার সাথে সাথে না আমরা এখন উপলব্ধি করছি মা বাবাকে, এবং নিজেদের সন্তান হওয়ার পরে আমরা তখন বুঝতে পারি যে আমাদের বাবা মারাও তো এই উপলব্ধি করেছে, এই অনুভবটা তাদের মধ্যেও হয়। এবং যত বয়স বাড়বে, এবং ওই একটা কবিতা এরকম
এরকম আছে, একজন লিখেছিলেন, নামটা মনে করতে পারছি না, যে কোন কোন বয়সে এসে আমরা ঠিক সেইভাবে উপলব্ধি করব, যখন আর সময় থাকবে না তখন মনে হবে যে কেন বাবা মাকে আরেকটু সময় দিলাম। একদম, মানে এটা যে কতটা বেদনাদায়ক। আর হচ্ছে আমরা যদি সময় থাকতে বুঝি যে আসলে বাবা মায়ের কদরটা ঠিক কতটুকু, বা বাবা মাকে কতটা আমাদের করা উচিত বাবা মায়ের জন্য, এটা যদি আমরা সময় থাকতে বুঝি তাহলে হয়তো অতটা আক্ষেপ থাকবে না। কিন্তু সময় যত গড়িয়ে যাবে, আমরা যদি আমাদের বেলা শেষে যদি আমরা বুঝতে পারি, তাহলে কিন্তু বেলা শেষ, তখন আর সুযোগ থাকবে না, কিছু করার থাকবে না। তো তখন শুধু আক্ষেপটাই থেকে যাবে না। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আরেকটা কবিতা শুনে নেবো, মানে ঝটপট করে হবে। নিশ্চয় আরেকটা কবিতা শুনে আমরা শেষ করবো। আমি যেহেতু ত্রিপুরার কথা বলেন, প্রকৃতির এই চা বাগানের ওই জায়গাগুলোতে যখন যাই কাছাকাছি, তখন একটা মাথায় এসছিল, আচ্ছা, দুঃখ যাপনের সবুজ মিতা, স্নিগ্ধ ভোরের ঘন কুয়াশায়, উষ্ণতায় জড়ানো পূর্ণ পেয়ালায়, কিংবা সকালে নরম রোদের আলোয়, তোমার সুবাসিত হালকা ধোয়ায় আধার মাখা ক্লান্তির ভার এক নিমেষেই দূর হয়ে যায়। তপ্ত দুপুর শেষে অপরাহ্ন বেলায় আলো ছায়ার লুকোচুরি খেলায়, অথবা গধূলির প্রান্তে ধূসর সন্ধ্যাবেলায় জড়ো হওয়া গুমোট বিষণ্ণতায়, তোমার উষ্ণ স্পর্শের ছোঁয়ায় বিষাদের কালো ছায়া উড়ে যায়। বিব্রত সন্ধ্যার গুমোট ভাব ফিকে হয়ে যায়। প্রতিদিনের যাপনের নিরালায়, যখন কেউ থাকে না প্রতীক্ষায়, সব আলোকিত প্রহর যখন হারিয়ে যায়, তোমার সান্নিধ্যে দূর থেকে ভেসে আসে অজানা গল্পের পালক হাওয়ার ডানায়। আমার আধখোলা বারান্দায়, চারপাশের আশ্চর্য নীরবতায়, আমার আটপৌরে নিঃসঙ্গতায়, আমি মনে মনে হেঁটে চলে যাই তোমার শিকড়ের ঠিকানায়, যেখানে তুমি ধীরে ধীরে বেড়ে ওঠো, যাদের হাতের ছোঁয়ায় তোমার পাতায় পাতায় সবুজ রং গাঢ় হয়, তাদের দুঃখ সুখের গল্প কোথায় আমার দুঃখ যাপন সুরভিত হয়। বাহ, অসাধারণ অসাধারণ। প্রিয় দর্শক শ্রোতারা, আমরা আজকে যেমন কথায় মগ্ন ছিলাম তেমন কবিতা নিশ্চয়ই আপনাদের কাছেও খুব ভালো লেগেছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ তোমাকে আমাদের আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য। আমাদের বিটিভি ত্রিপুরার পক্ষ থেকে তোমাকে আবারও শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতারা, আপনারা এতক্ষণ ধরে আমাদের অনুষ্ঠান দেখছিলেন, তার জন্য আপনাদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং ভালোবাসা। এইভাবেই বিটিভি ত্রিপুরার পাশে থাকবেন এবং নিশ্চয়ই আমরা আগামী দিন অন্য আরেকজন কবিকে নিয়ে আমরা চলে আসবো। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।